দর্শক স্বাগত। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি মাজহারুল আসলাম। ইতিমধ্যে আপনারা জানেন অভিযোগ পাল্টা অভিযোগ সত্ত্বেও প্রার্থীদের প্রচার প্রচারণায় জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এরই মধ্যে একটি রিটকে কেন্দ্র করে নির্বাচন বন্ধ হওয়ার সামিল হলেও আজকে আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে সেই কালো মেঘ কেটে গেছে, অর্থাৎ 9 সেপ্টেম্বর হচ্ছে সেই প্রত্যাশিত ডাকসু নির্বাচন। প্রার্থীরা আসলে কিভাবে প্রচারণা করছেন, কে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচিত হলে কি কি কাজ করবেন, এসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী যারা তাদের সাথে। শুরুতে আমরা তাদেরকে পরিচয় করে দিতে চাই। আমার সর্ববামে আছেন রাকিব গাজী, ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে, যিনি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রার্থিতা করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এরপরে আছেন হচ্ছেন আব্দুল্লাহ আল মিনহাজ, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের তিনি হচ্ছেন পদপ্রার্থী। এরপরে আমার এদিকে আছেন ইশরাত জাহান নিঝুম, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে। আমার ডানে আছেন শেখ তাসনুবা সৃষ্টি, প্রতিরোধ পর্ষদ থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারপরে আছেন আনোয়ার হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত পদপ্রার্থী তিনি। এরপরে আছেন আমার সর্বডানে শেখ তাসনুবা সৃষ্টি, আপনার নাম হচ্ছে মেহেরিন আফরোজ মাইশা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। শুরুতে আমি হচ্ছে আমার সর্বডানে যিনি আছেন মাইশা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে গত রোববার একজন প্রার্থীর হচ্ছে রিট করার মধ্য দিয়ে ডাকসু নির্বাচন হবে কিনা এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হয়েছিল। আজকে আপিল বিভাগের সর্বোচ্চ রায়ের মাধ্যমে সেটি অবশ্যই সেই কালো মেঘ কেটে গেছে। এই যে শেষ মুহূর্তে এসে রিট করা এবং একটি নানা শঙ্কা তৈরি হয় যে আসলে শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা, সেই মেঘ কেটে গেল। পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মাইশা, আসন্ন ডাকসু নির্বাচন 2025-এ আমি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদপ্রার্থী। আপনি যেটা বললেন যে গত রোববারে যে কাহিনীটা, সেটা হচ্ছে একটা বামপন্থী একটা প্যানেল থেকে যে কাহিনীটা হয়েছে, এটা সম্পূর্ণ একটি পরিকল্পনা, একটা প্ল্যান ছিল। কারণ আপনাকে যদি আমি দেখাতে যাই যে এখানে তাদের উদ্দেশ্য ছিল যে ডাকসু বানচাল করা। এখানে সামনে একটা মেয়েকে শুধু আনা হয়েছে। তাদের যদি একজন বলা হয়েছে যে যিনি শিবিরপন্থী একজনের বিরুদ্ধে SM ফরহাদ তার বিপক্ষে যেই রিটটা দিয়েছে, সেখানে বলা হচ্ছে সেখানে যদি তার যদি কোনো অভিযোগ থাকতো বা যদি তার কোনো মন্তব্য থাকতো, তাহলে সেটা ডাকসুর আগেই বলা হয়েছিল। কারো সম্পর্কে কোনো অভিযোগ বা কোনো মন্তব্য থাকলে সেটা যেন জানানো হয়। সে তখন না জানিয়ে এখন সে এসে সে ডাকসু বানচালের জন্য তাকে সামনে রেখে পিছনে যারা কলকাঠি নাড়ছে এই ডাকসু বানচালের জন্য, যারা বুঝতে পারছে যে ডাকসু যদি শিক্ষার্থীদের অধিকার, যদি তারা শিক্ষার্থীরা একবার তাদের অধিকার যদি পেয়ে যায়, ডাকসু যদি নিয়ে যদি শিক্ষার্থীরা সচেতন হয়ে যায়, তাহলে শিক্ষার্থীদের উপর যে তাদের যেই শাসন যে একটা আছে তার সেটা তারা পরবর্তীতে হারিয়ে ফেলবে। এই বিষয়টাকে আসলে তারা সামনে রেখে তারা 2 দিন আগে একটা হচ্ছে ডাকসু স্থগিতের একটা ঘোষণা আসছে হাইকোর্ট থেকে, পরবর্তীতে সুপ্রিম কোর্টে যে এই আদেশটা তুলে নেওয়া হয়েছে। আবার দেখা যাচ্ছে যে কয়েকদিন ঠিক আগামীকাল থেকেই একটা দীর্ঘকালীন অবকাশ রয়েছে এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের, 2 কোর্টেরই। তো এখন যদি ডাকসু কোনো মতে বানচাল হয়ে যেত, তাহলে দেখা যেত যে এই অবকাশ প্রায় 25 থেকে 30 দিনের মতো একটা দীর্ঘকালীন অবকাশ। তো এইটা হচ্ছে যে অক্টোবরের পর যে এই ডাকসুর কোনো একটা শুনানি হতো, তখন আসলে ডাকসুর যে আমেজ বা যেই আমাদের যেই প্রার্থীরা যেই কাজগুলো করছি সেই সবগুলো আসলে ধামাচাপ পড়ে যেত। সেক্ষেত্রে ডাকসু বানচালের যে তাদের যে একটা প্রচেষ্টা ছিল, এই ক্ষেত্রে তারা আসলে সফল হয়নি। কারণ শিক্ষার্থীরা সচেতন, এবার সকল প্রার্থীরা সচেতন এবং শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করতে নিতে জানে। শিক্ষার্থীরা তাদের প্রতিবাদ যে আছে, তাদের প্রতিবাদের মাধ্যমে তারা অধিকার আদায় করে নিয়ে। আপনি বলতে চাচ্ছেন যে এক ধরনের ষড়যন্ত্র করে? অবশ্যই এর পিছনে আমি বুঝতে পেরেছি। আমরা আবার আপনার কাছে আসবো। আমি একটু আনোয়ার হোসেন আপনার কাছে যেতে চাই। অনেকেই বলার চেষ্টা করছেন যে এটি আসলে ষড়যন্ত্র করে এই কাজটি করা হয়েছিল, কারণ একটি প্রত্যাশিত নির্বাচন, কারণ এই বছরের নির্বাচনের যে পরিবেশ আমরা দেখছি, যে পরিমাণ প্রার্থী হয়েছে, সর্বশেষ কবে এত ভালো নির্বাচন হয়েছে নিশ্চয়ই কেউ বলতে পারবে না। আপনি জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করছেন, পুরো ঘটনাকে আপনি কিভাবে বর্ণনা করবেন? শুভ সময়, আসসালামু আলাইকুম। আজহার ভাই, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ চ্যানেল 24-কে আমাদের এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আসন্ন ডাকসু ইলেকশন 2025 আবিদ হামিম মায়েদ পরিষদ থেকে
আমি স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে লড়ছি। আমি আনোয়ার হোসেন, আমার ব্যালট নং 1। আপনাদের সকলের সহযোগিতা চাই। আসলে ইতিমধ্যে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনা ইতিমধ্যে আমাদের মাইশাপু বলেছেন। দেখেন, ডাকসু হচ্ছে 24 পরবর্তী সময়ে আমাদের প্রাণের দাবি। 24 পরবর্তী সময়ে এর আগে এত ভালো এরকম প্রচারণমুখী কোনো নির্বাচন আমার বিশ্ববিদ্যালয়ে আসার পর দেখা হয়নি। আমরা দেখেছি পূর্বের যে ইলেকশনগুলি হতো, একটা পক্ষ সবসময় আমাদের বন্ধ করে রাখার চেষ্টা তাদের জায়গা থেকে ছিল। আমরা সকল বাধা অতিক্রম করে আজকে আমাদের একটা নিউজ এসছে যে আগামী 9 তারিখেই ডাকসু হচ্ছে। যত ষড়যন্ত্রই হোক না কেন, যত কালো আধারই আসুক না কেন, আমরা আমাদের জায়গা থেকে বদ্ধপরিকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী তাদের নিজ জায়গা থেকে সর্বোচ্চ ইফোর্ট দিয়ে আমাদের এই ডাকসু নির্বাচন আমরা চাই, মানে চাই। এই প্রক্রিয়াটা কিভাবে দেখছেন? আবার ডাকসু হতে যাচ্ছে, এটা নিয়ে আপনার অনুভূতি কি? দেখেন, ডাকসু 71 পরবর্তী সময় থেকে যদি আমরা ডাকসুর ইতিহাস টানি, আপনি দেখবেন ডাকসু ঠিক তখনই হয়েছে দেশের যখন একটা কালো আধার তৈরি হয়েছে। সেই 90 থেকে শুরু, 90 তারপর যতবারই ডাকসু হয়েছে, প্রত্যেকবারই যখন আমাদের দেশে নেতা শূন্য হয়েছে, আমার অবজারভেশন যা বলে নেতা শূন্য হয়েছে, এবং প্রকৃত জায়ান্ট নেতা, দেশের জন্য যারা কাজ করতে চায়, দেশের জন্য যারা কথা বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বৃহৎ অংশ আমরা দেখেছি ইতোমধ্যে যারা ডাকসু থেকে নেতা হয়েছেন, দেশের কথা বলেছেন, দেশের সততার সাথে তাদের জায়গা থেকে কাজ করেছেন। আমরা চাই সেই ডাকসু আবার হোক, যেই ডাকসু থেকে নেতা হবে, নেতার সাথে শুধু নেতা না হয়ে দেশের জন্য কথা বলবে, মানুষের জন্য কথা বলবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কথা বলবে। ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরবো। সৃষ্টি, আপনার কাছে জানতে চাই, অভিযোগ করছে যে একটি শ্রেণী পেছন থেকে ষড়যন্ত্র করে ডাকসু নির্বাচনটা বন্ধ করতে চেয়েছিল। এই পেছনের অংশধর এটা কারা, যারা এই সবার প্রত্যাশিত ডাকসু নির্বাচনটা বন্ধ করতে চায়? আপনার কি মনে হয়? আচ্ছা, আমার মনে হয় আমি আসলে একদম কারোর নাম নিয়ে বলতে পারবো না যে কারা ষড়যন্ত্র করছে, কারণ এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি সহ অনেক মানুষই আছে, তো যে কারো ষড়যন্ত্র হতে পারে। তার থেকে বড় কথা, আসলে যেহেতু ডাকসুকে হচ্ছে সেকেন্ড পার্লামেন্ট বলা হয়, এটা খুবই বড় একটা শব্দ। সেকেন্ড পার্লামেন্ট বলার মানে হচ্ছে এটা একটা অবশ্যই এটা একটা সিগনিফিকেন্স আছে যে জাতীয় নির্বাচন থেকে শুরু করে সবকিছু আসলে ডাকসু কেন্দ্রিক। তো এটা হতে পারে আর কি বিভিন্ন দলের ষড়যন্ত্রই হতে পারে, কিন্তু তার থেকে বড় কথা এখন আসলে যেটাতে ফোকাস করা উচিত যে আসলে শেষ পর্যন্ত ডাকসুটা হচ্ছে। প্রার্থীরা যেভাবে চেষ্টা করছিলেন লিফলেট ছাপিয়ে সবার কাছে যে প্রচারণা করার চেষ্টা করছিলেন, সেটা হচ্ছে। তো আমার কাছে মনে হয় এই মুহূর্তে আসলে ষড়যন্ত্র কারা করার চেষ্টা করছিলেন, বানচাল কারা করার চেষ্টা করছিলেন, তার থেকে বেশি জরুরি আসলে আমাদের যেন 9 তারিখে সুষ্ঠুভাবে এখন পর্যন্ত নির্বাচনটা হয়, সেদিকেই ফোকাস করা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে ফিরবো। আমরা নিঝুম আপনার কাছে আসতে চাই। আপনার কাছে একই প্রশ্ন, প্রত্যাশিত ডাকসু নিয়ে এক ধরনের কালো আধার তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা, এই উদ্বেগ এবং উৎকণ্ঠ সারা ক্যাম্পাসে ছড়িয়েছে। আমরা সবাইকে আন্দোলন করতে দেখেছি, অ্যাট লাস্ট উচ্চ আদালতের মাধ্যমে সেটি সফল হলো। এই যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, আপনার অনুভূতিকে আবারও সব আধার কেটে নির্বাচনটি হবে, এই নিয়ে আপনার কাছে কিছু জানতে চাই। আচ্ছা, আমারও মনে হয়েছে যে একটা গোষ্ঠী ডাকসুকে নিয়ে ষড়যন্ত্র করছে, যারা চাচ্ছে না ডাকসুটা হোক। আমার কাছে মনে হয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র উপায় হচ্ছে ডাকসু, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটা আসলে এডুকেশনাল একটা ইনস্টিটিউশন, সেই হিসাবে যেই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তা থেকে অনেক বেশি দূরে সরে আছে। সেক্ষেত্রে ডাকসুই পারে বিশ্ববিদ্যালয়ের এই চিত্র পরিবর্তন করতে এবং শিক্ষার্থীদের অধিকার আদায় করতে। শিক্ষার্থীদের অবশ্যই, যেহেতু এখন 24 পরবর্তী সময় শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন, অধিকার সচেতন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকেও আমি লক্ষ্য করলাম যে তারা বেশ শক্ত অবস্থানে গিয়েছেন ডাকসু নির্বাচনটাকে নিয়ে, এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র উপেক্ষা করে এখন পর্যন্ত আমরা এই সিদ্ধান্তে অনড় যে 9 সেপ্টেম্বর আমাদের ডাকসু
ইলেকশন হচ্ছে, এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, যে আমরা আসলে অধিকার আদায়ের দিকে সোচ্চার হচ্ছি, এবং আমরা যদি এই গতিটা ধরে রাখতে পারি সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বোপরি আমরা একটা শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় করতে পারবো, এবং সকল জাতীয় স্বার্থে এবং শিক্ষার্থীদের স্বার্থে সকল ষড়যন্ত্র আমরা রুখে দিতে পারবো। আপনাকে ধন্যবাদ মিনহাজ। আমরা আপনার কাছে আসতে চাই, ঝামেলার সূত্রপাত আপনাদের জিএস প্রার্থীকে কেন্দ্র করে, অর্থাৎ আপনাদের জিএস যিনি আছেন তার বিরুদ্ধে এই অভিযোগ করে, যদিও প্রার্থী তিনি বলেছেন, যিনি এই রিটটি করেছেন, যে আমি নির্বাচন বন্ধ চাইনি, শুধু এস এম ফরহাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করেছিল। পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সহ আলোচক যারা আছেন, উপস্থাপক থেকে শুরু করে অডিয়েন্স, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। ডাকসু এটা আমাদের অনেক আশা আকাঙ্ক্ষার একটা জায়গা। আমরা দেখেছি যে এটা নিয়ে নানা রকম ষড়যন্ত্র আলাপ সালাপ শুরু থেকে হয়েছে। বিশেষত আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, যিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে যিনি জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের ব্যাপারে একটা রিড করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কিন্তু হচ্ছে আমাদের এই প্যানেল থেকে আমরা প্রেস ব্রিফিং করে যিনি রিড করেছেন তাকে স্বাগত জানিয়েছি। এই যে বিরোধী মতামত যে স্বীকার করার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা তাদেরকে ওয়েলকাম করেছি। আমরা বলেছি আইন এবং আদালতের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল, আইন আদালত যদি সুবিচার করে আমরা সেটা মাথা পেতে মেনে নিব, এবং আমরা দেখলাম সেই বিচারের রায়টা আজকে এসেছে যে এস এম ফরহাদের প্রার্থীতা থাকবে। অ্যাট দ্য সেম টাইম যে এই কালো আধার বা হচ্ছে এই জায়গাগুলো আমাদের কাছে মনে হয়েছে পুরোটাই ডাকসুকে বানচাল করা একটা ঘৃণ্য ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্রগুলো কারা করেছে? যারা শুরু থেকে ডাকসু চায়নি, যারা শুরু থেকে বলে আসছে যে এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত না। যেখানে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে আমরা প্রস্তুত, শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে ওয়েলকাম করেছে, সেখানে প্রার্থীরা সব ধরনের প্রস্তুতি সহকারে তাদের আমেজপূর্ণভাবে সেই প্রচার প্রচারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হওয়ার পরও একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে হাইকোর্টের মতো এই ধরনের একটা ঘৃণ্য হস্তক্ষেপ, এটা ছাত্ররা ঐক্যবদ্ধভাবে বয়কট করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আবার আমাদের প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়কে আমরা আমাদের জায়গা থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি দলমত নির্বিশেষে সবাই ছাত্রদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম, ডাকসু নির্বাচন 9 তারিখ সুষ্ঠুভাবে আদায় হবে ইনশাআল্লাহ। মিনহাজ, আপনাকে ধন্যবাদ। আমরা আসতে চাই একটু রাকিব গাজী আপনার কাছে। ঘুরায় ফিরে সবই একই কথা বলেছেন যে একটি গোষ্ঠী যারা এই ডাকসু নির্বাচন চায় না তারাই হচ্ছে এটার পেছন থেকে কাজটি করেছে। আপনার কাছে মনে হয় এই গোষ্ঠীটা কে, যারা ডাকসু নির্বাচন চায় না? আসসালামু আলাইকুম, আমি রাকিব হোসেন গাজী। সবাইকে স্বাগত জানাচ্ছি এত সুন্দর আয়োজনে। আমি স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদপ্রার্থী, আমার ব্যালট নম্বর হচ্ছে 12। আমরা আগে থেকেই সবাই বলে আসছে যে ডাকসুকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী কাজ করছে, এই কথাটির সাথে আমি একমত। আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে আপনার হচ্ছে জনাব নুরুল হক নূর, ওনার উপর কীভাবে হামলা হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইত্যাদি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ওখানে কিভাবে ছাত্রদের উপর নির্বিচারে হামলা চালানো হয়েছে। তারপরের দিনই আমরা দেখি যে ডাকসু স্থগিত করা হয়েছে। অর্থাৎ এটা একটা ধারাবাহিক কার্যক্রম। এই ধারাবাহিক যে একটা গেম, পার্ট অফ গেম, তাদের এই গেমের মাধ্যমে তারা হচ্ছে আমাদের এই ডাকসুকে বানচাল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে সবচেয়ে বড় অর্জন গণ অভ্যুত্থান পরবর্তী, সেই অর্জনকে এত সহজে বৃথা যেতে দিবে না। তারা তাদের প্রতিক্রিয়ার সাথে সাথে জানিয়েছে এবং তারা দেখিয়েছে যে কিভাবে ডাকসু আদায় করে নিতে হয়। এবং আজকে আপিল বিভাগ থেকে যে রায়টি এসেছে, এই রায়টি আকাঙ্ক্ষিত ছিল এবং আমরা এই রায় পেয়ে সকলে অনেক খুশি। কারণ আমরা জানি ডাকসুর এখন পর্যন্ত ওরকম নিয়ম বহির্ভূত কোনো ধরনের কিছু ঘটেনি এবং কোনো সহিংসতারও অভিযোগ পাওয়া যায় না। ধন্যবাদ রাকিব, আপনাকে ধন্যবাদ। আমরা সৃষ্টি, আমরা আপনার কাছে ফিরবো। আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছি বিরতির পর, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডাকসু নিয়ে নিউজ 24-এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে। আমরা শুনছিলাম প্রার্থীদের বিভিন্ন কথা। আমরা এই পর্যায়ে সৃষ্টি আপনার কাছে শুনতে চাই, সেটি হচ্ছে যে আপনি যে পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 আগস্টের আগে এবং পরে সাধারণ শিক্ষার্থীদের জন্য আপনি কি করেছেন যার জন্য তারা আপনাকে ভোট দেবে এবং আপনি নির্বাচিত হবেন? প্রথম কথা আসলে বলতে চাই যে ডাকসুতে আমি কেন দাঁড়াচ্ছি সেখানের উত্তরে আসলে এই 5 আগস্টের আগে কি করেছি এবং পরে কি করেছি সেটার উত্তরটা আসবে। আসলে আমার দাঁড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার মতো অনেক মানুষ আছে যাদের আসলে ইচ্ছা ছিল প্রথম থেকে যে কিছু করব। ক্যাম্পাসে যেহেতু এসেছি, আমার যে পোস্ট স্বাস্থ্য ও পরিবেশ, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা হয়, খাবার থেকে শুরু করে আমাদের আশেপাশের গাছ, তারপরে যে রাস্তা দিয়ে আমরা হাঁটাহাঁটি করি ওগুলো কোনো কিছুই ঠিক নেই। তো এগুলো নিয়ে আসলে আমাদের অনেকেরই, আমি সহ বিভিন্ন মানুষের কাজ করার
ইচ্ছা থাকলেও রিসোর্স বা আসলে প্ল্যাটফর্মের অভাবে ওইভাবে কাজ করা হয় না। যেমন জুলাই মানে আন্দোলনের কথা, আমরা আসলে জুলাই আন্দোলনের সবাই যোদ্ধা, জুলাই আন্দোলনে যারা ফ্রন্টলাইনার ছিল তারা, এবং আমার কাছে মনে হয় যারা বাংলাদেশের স্টুডেন্ট ছিল, স্পেশালি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, কেউ এমন ছিল না যারা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে মানে সামনে থেকে নেতৃত্ব দেয়নি অথবা পার্টিসিপেট করেনি। সেই জায়গায় আসলে আমি এখানে টানবো না, কারণ জুলাই যোদ্ধা আমরা সবাই ওখানে ছিলাম। কিন্তু যদি স্পেসিফিকলি স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে কথা বলতে চাই, আসলে ওই সুযোগটা তৈরি হয়নি যে আমি আসলে মানুষের জন্য কিছু করব বা নিজেদের জন্য কিছু করব। মেয়ে হিসাবে আসলে রিসোর্স বা দল, যেহেতু সাধারণ শিক্ষার্থী বলছি, নিজেকে কোনো রাজনৈতিক সাপোর্ট ওগুলো ছিল না, তো আমার কাছে মনে হয়েছে যে ডাকসু আসলে ওই প্ল্যাটফর্মটা হতে পারে, বা আমি আসলে এখানে এসে সেরকম একটা জায়গা সবার জন্য তৈরি করে দিতে পারি যেখানে যেই জায়গাটার অভাবে আমি কাজ করতে পারিনি। আমি চাই না যে আমার মতো যে সকল স্টুডেন্ট আছে যাদের কোনো অর্গানাইজেশনাল সাপোর্ট নেই অথবা হচ্ছে রিসোর্সের অভাব, তারা জানি আমরা সবাই মিলে হচ্ছে একসাথে কাজ করতে পারি, যাতে আমাদের যে সুপ্ত ইচ্ছাটা আছে সেটা হচ্ছে কি সকলে নিয়ে কাজ করতে পারি। আমার কাছে মনে হয় যদি স্টুডেন্টরা চায় যে তাদের একজন প্রতিনিধি হোক যে আর কি তাদের কথা অথরিটি পর্যন্ত তার পৌঁছে মানে দিবে। আপনি নির্বাচিত হলে পজিটিভ কাজগুলো করবেন, সেটাই বলতে জি, চাচ্ছেন। অবশ্যই। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আনোয়ার আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য খাত সবসময় অবহেলিত। আমরা দেখেছি, আমরা যখন হলে ছিলাম তখনই একই অবস্থা ছিল, এখনো কতটুকু উন্নত হচ্ছে জানি না। আপনি যদি নির্বাচিত হন কি কাজ করবেন, শিক্ষার্থীরা আপনাকে কেন ভোট দিবে? ধন্যবাদ মাজার ভাই। আপনারা জেনে থাকবেন আমাদের যে প্যানেল আবিদ আমি মায়ের পরিষদের, আমাদের উল্লেখযোগ্য 10টি ইস্তেহারের মধ্যে আমাদের 2টি ইস্তেহার হচ্ছে মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা 1, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস 2। এই 2টি হচ্ছে আমাদের প্যানেল থেকে আমাদের ইস্তেহার। আর আমি আমার জায়গা থেকে কি করব সেটা বলার আগে আপনাদের একটু ভিন্ন টপিকস নিয়ে একটু কথা বলি। যে আমি তো হলে ছিলাম, সংক্ষেপে বলুন। হ্যাঁ সংক্ষেপে বলছি যে আমাদের হলে থাকার সুবাদে রাতে যখন আমরা ঘুমাতে যাই সারপোকার যন্ত্রণায় ঘুমাতে পারি না। সকালে যখন ঘুম থেকে উঠি সেই সারা রাত না ঘুমিয়ে সকালে যখন আমি হচ্ছে ওয়াশরুমে যাওয়ার পর দেখা গেছে যে ওয়াশরুম খুবই বাজে অবস্থা। সেখান থেকে যখন সকালে আপনি হচ্ছে ফ্রেশ হওয়ার পর ক্যান্টিনে যাবেন, খাবারের সমস্যা, সেখানে ঠিক মানে কি খাবেন আপনি নিজেই ডিসাইড করতে পারবেন না যে আপনি আসলে কি খাবেন। এরপর আপনি যখন একটু বিনোদনের জন্য টিএসসিতে আসবেন, টিএসসিতে আসার পর দেখবেন অসামাজিক কাজ, আবার অসামাজিক টিএসসি, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন সময় ফেস করি। অল্প কিছুদিন পর আপনি দেখবেন সেই বিষয়গুলো চলে আসছে। এইটুকু হচ্ছে আমাদের প্রতিবন্ধকতা। আমি আমার জায়গা থেকে আমি 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে স্বাধীন বাংলা মেস আমাদের বিজয় একাত্তর হলে, সেই মেসের 2বার দায়িত্বে ছিলাম। আমি দেখেছি শিক্ষার্থীদের মধ্যে খাবারের যে একটা সমস্যা ভীষণ, মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই শুরু থেকে এখন পর্যন্ত এই খাবারের সমস্যা একটা অনেক বড় একটা সমস্যা। তো আমি স্বচ্ছতার সহিত মেসের দায়িত্ব থাকাকালীন সময়ে আমাদের একটা রেটিং আছে, আপনি যদি ভালোভাবে মেস পরিচালনা করতে পারেন আপনার হচ্ছে 9 থেকে আপনার মার্কস যোগ হবে আর কি। সেখান থেকে আমি একবার 8.75 পেয়েছিলাম, আর একবার হচ্ছে 8.86 পেয়েছিলাম। তার মানে আপনি আপনার একটা দায়িত্ব ছিলেন, সেই দায়িত্বটা খুব মানে যত্ন এবং হচ্ছে স্বচ্ছতার সাথে করেছেন। আমার স্বচ্ছতার জায়গা থেকে 100% আপনাকে অনেক ছিলাম। ধন্যবাদ। আমরা মাইশা আপনার কাছে ফিরতে চাই। ও একটা বিষয় নিয়ে আসছে, হলের খাবারের মান। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাল নিয়ে পুরো দেশ সমালোচনা করে। সেই ডালের অবস্থা কতটুকু উন্নত জানি না, কারণ আমরা ইতিমধ্যে হল ছেড়েছি। আপনি যদি নির্বাচিত হন, সেই যে ডাল নিয়ে এত আলোচনা সমালোচনা বা খাবারের যে মান, এগুলো তো স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। আপনাকে শিক্ষার্থীরা কেন ভোট দিবে, নির্বাচিত হলে কি করবে? ধন্যবাদ। আপনি বললেন ডালের কথা, আমি তো ভাত থেকে শুরু করে তরকারি সব কিছুতেই সমস্যা দেখতে পাই। তো এখানে যে আমাদের যে খাবারের যে সমস্যা, এখানে আমাদের শিক্ষার্থীরা যে খাবারটুকু তারা গ্রহণ করছে 3 বেলা, সেখানে তাদের পুষ্টি কোনো সুষম খাবার তো হচ্ছেই না, সাথে কোনো মানে তার একটা অস্বাস্থ্যকর একটা খাবার আছে। যেরকম আমাদের যেরকম দেখা যাচ্ছে যে হলের ক্যান্টিনগুলো যে কিচেন রয়েছে, সেই কিচেনটা অনেক অস্বাস্থ্যকর। এই বিষয়ে আসলে প্রশাসন, আমার মনে হয় না প্রশাসনের দৃষ্টি ওই পর্যন্ত গিয়েছে। এছাড়াও রয়েছে যে আমাদের স্বাস্থ্যসেবার কথা যদি বলতে যাই, আমাদের সামনেই রয়েছে একটা মর্তুজা মেডিকেল। আমি নর্মালি এটা বলি, মর্তুজা মেডিকেলকে বলা হয় নাপা সেন্টার। এখানে নাপা সেন্টার বাদে, নাপা ওষুধ বাদে পেট ব্যথা থেকে মাথা ব্যথা, পা ব্যথা সব কিছু নাপা দেওয়া হয়। কোনো একটা আধুনিক কোনো সরঞ্জাম নেই কোনো হেলথ চেক আপের জন্য, যেখানে অথচ শিক্ষার্থীদের উচিত ছিল যে
তারা যে একটা মানুষের মৌলিক অধিকার 5টি, তার মধ্যে একটি রয়েছে চিকিৎসা এবং অন্যটি রয়েছে খাদ্য। তো সেখানে খাদ্য এবং চিকিৎসা দুটি যখন অনিরাপদ অবস্থায় রয়েছে, তখন আমি আমার অভিজ্ঞতা এবং আমার কিছু একটা ভিশন রয়েছে সুস্থ শিক্ষার্থী, সবুজ ক্যাম্পাস এবং সচেতন ডাকসু। তো আমি আমার ভিশন এবং পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি, সেগুলো সমাধানের জন্য, এবং আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে এই সব কিছুকে কাজে লাগিয়ে আমি আমার ডাকসু নির্বাচনে এসেছি এবং এই স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদকে চিহ্নিত করেছি। আমাদের যেরকম রয়েছে, এই পুরো বিশ্ববিদ্যালয়ে একজন মানুষ অসুস্থ হয়ে গেলে তা কোনো একটা ফার্মেসি নেই। একটা সাধারণ একটা পুরো এত বড় একটা বিশ্ববিদ্যালয়, কার্জন হল থেকে নীলক্ষেত পর্যন্ত একটা ফার্মেসি সেন্টার নেই। সেখানে হচ্ছে আবার শুনবো, তার মানে আপনি নাপার সেই যে আসলেই নাপা দেয় সেটা আপনি পরিবর্তন করেন, একটা ভালো দিক। আপনাকে ধন্যবাদ। আমরা একটু নিঝুম আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে উনি নাপার কথা বলছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেই একটা কমন ওষুধ পাওয়া যায়, সেটা হচ্ছে নাপা। আপনি নির্বাচিত হলে সেই নাপার পরিবর্তে অন্য কিছু নিয়ে আসবেন কিনা? আপনি কি কাজ করবেন যদি নির্বাচিত হন? আমি প্রথমেই বলতে চাই যে পরিবেশ নিয়ে কাজ করা বা স্বাস্থ্য নিয়ে কাজ করা বা জনকল্যাণে কাজ করা এটা আমার আজকের না, এই ডাকসুর জন্য না। আমি 2022 সালে যখন প্রথম ক্যাম্পাসে আসি, আমি যেই ক্যাম্পাসে স্বপ্ন দেখে ক্যাম্পাসে এসেছিলাম আমি সেটা পাইনি, এবং সেই ছাত্রলীগের আমলে প্রথম আমি তাদের গেস্ট রুমের এগেনস্টে পত্রিকায় লেখালেখি শুরু করি, এবং দৈনিক ইত্তেফাক পত্রিকায় আমার প্রথম যে কলামটা প্রকাশিত হয় সেটা ছিল ছাত্রলীগের বিরুদ্ধে অতিথি কক্ষের অপসংস্কৃতি নিয়ে। এরপর থেকেই আমি সমাজ, পরিবেশ, নারী অধিকার সব বিষয়গুলো নিয়ে কলম ধরেছি, এবং আমি ক্যাম্পাসে আসার পর থেকেই পরিবেশ সংসদের সাথে যুক্ত ছিলাম, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ, এবং সেই শুরু থেকে আজ পর্যন্ত আমি পরিবেশ সংসদের সাথে পরিবেশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য কাজ করেছি। এর মধ্যে কয়েকটি কাজ আমি একটু ছোট করে উল্লেখ করব, যেটা হচ্ছে আমরা আপনার এই কাজগুলো শুনবো, আমরা পরে সেশনে শুনবো, আমরা আপনার ভালো কাজগুলো শুনবো। আমরা মিনহাজ আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আপনি স্বাস্থ্য ইনস্টিটিউটে পড়েছেন, আপনি আসলে 5 আগস্টের আগে পরে কি কাজ করেছেন যার ফলে শিক্ষার্থীরা আপনাকে ভোট দিবে? একটু সংক্ষেপে। জি, কি কাজ করেছি বা কি কাজ করব তার আগে আমি বলবো যে স্বাস্থ্য এবং পরিবেশ সম্পাদক পদে আমরা যারা লড়াই করছি তাদেরকে প্রবলেম সর্টিংটা সবার আগে জানতে হবে, যে আসলে প্রবলেমটা কোন জায়গায়। যদি আমরা প্রার্থীরা সেটা জানতে না পারি তাহলে সলিউশনের জায়গাটা হাত দেওয়াটা আমাদের জন্য সংক্ষেপে বলবেন। আমরা যাবে। আপনার আমাদের মুর্তজা যে মেডিকেল সেন্টার আছে সেখানে আমরা দেখেছি যে সেখানে ইমার্জেন্সি ইউনিটটা 2 তলায়, অথচ আমার হেলথ ইকোনমিক্সের পড়াশোনার পার্টে আমরা পড়েছি ইমার্জেন্সি ইউনিট মাস্ট বি কম্পালসারি, প্রত্যেকটা মেডিকেলে হচ্ছে নিচতলায় থাকা বাধ্যতামূলক, যেখানে হচ্ছে পৃথিবীতে আর সেকেন্ড কোনো এক্সাম্পল খুঁজে পাওয়া যাবে না। সেখানে হোমিওপ্যাথিক যে সেন্টারটা আছে সেটা দেখবেন যে একেবারে ভিতরে ঢুকে একটা অন্দরমহলের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে। সেখানে যেই অ্যাম্বুলেন্সগুলো রাখা হয়েছে সেগুলো ফিটনেস বিন। পরিবেশের দিকে যদি আমরা খেয়াল করে দেখবো যে এই যে এখানে আমরা যেই কার্জনের পার্শ্ববর্তী দুয়েল চত্বর, সেখান থেকে টিএসসি পর্যন্ত যাওয়ার জন্য যেই দুর্গন্ধময় পরিবেশ, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে এরকম হাজারো দুর্গন্ধময় পরিবেশ আছে। এই বিল্ডিং এর পিছনে গেলে দেখবেন সেখানে ড্রেনেজের মধ্যে পানি আটকে আছে। এই প্রবলেম সর্টিং এর মধ্য দিয়ে যদি আমরা পরবর্তীতে পলিসি সাজেস্ট করতে পারি, একাডেমিক এক্সেলেন্সিটা এখানে মাস্ট বি কম্পালসারি। যেহেতু আমার এখানে হেলথ ইকোনমিক্সের পড়াশোনা আছে, একাডেমিক এক্সেলেন্সি আছে, এছাড়াও আমি স্বাস্থ্য নিয়ে এর আগে আমাদের শিপা হেলথ ক্যাম্প হয়েছে। তার মানে আপনি পরিবেশ নিয়ে কাজ করতে চান, সেই সাথে স্বাস্থ্যকর একটা পরিবেশ, মানে পরিবেশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান। আমরা রাকিব আপনার কাছে জানতে চাই কি এমন কাজ আছে যার কারণে শিক্ষার্থীরা আপনাকে ভোট দেবে? ধন্যবাদ আপনাকে। আমার স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদকের নির্বাচন করার অন্যতম মোটো হচ্ছে হেলথি ডিউ, গ্রিন ডিউ। হেলথি ডিউ বলতে আমরা কি বুঝি? আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে সর্বপ্রথম মুর্তজা মেডিকেল কলেজে যে বিষয়টা চলে আসে, আমাদের মুর্তজা মেডিকেল সেন্টারের, এই মুর্তজা মেডিকেল সেন্টারে আমি একবার আমার চিকিৎসার জন্য গিয়েছিলাম। সেখানে হচ্ছে তারা আমাকে ইলেকট্রোলাইটসের একটা টেস্ট দেয়। তো পরবর্তীতে আমি বলি যে আমার প্রেশার ঠিক আছে কিনা একটু যদি দেখেন। তো উনি বলে, দেখার পর উনি বলে যে আপনি ডেইলি 3টা করে স্যালাইন খাবেন। তো একরকম আমি হচ্ছে আমার রোগের প্রতিরোধ করে মানে দিচ্ছি, সলিউশন দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। এরপর আমরা যদি দেখতে পাই বহিরাগতর যে বিষয়টা, আমাদের বিশ্ববিদ্যালয়ে এটা অনেক বড় একটা সমস্যা। এবং আপনি দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এত পরিমাণ সাউন্ড, আমরা যেখানে কথা বলছি এই জায়গায় তো অনেক সাউন্ড। আমরা যদি শব্দ দূষণের ক্ষেত্রে আসি, এই ধরনের সাউন্ডের ক্ষেত্রে যে মাত্রাটা থাকে সেই মাত্রাটা অতিক্রম করে গেছে, এবং এর কারণে আমাদের শিক্ষার্থীদের শ্রবণ শক্তির উপর বড় ধরনের প্রভাব পড়ে। এই ক্ষেত্রে আমরা আমাদের স্বাস্থ্য নিয়ে একবারে সচেতন না, আমাদের বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে কোনোভাবেই সচেতন না। যানবাহনের আধিক্য যদি কমানো যায় তাহলে এই জিনিসটার সমাধান আসতে পারে। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় যে ময়লা আবর্জনার বিষয়টা দেখতে পাই, আমরা যদি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ডাস্টবিনের ব্যবস্থা করি, আমরা যদি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে প্রবেশ পথে আমরা যদি মনিটরিংয়ের ব্যবস্থা করি, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই যে যানবাহনের আধিক্য, বহিরাগতদের আধিক্য, এই জিনিসটা অবশ্যই কমে আসবে। আমরা আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমাকে কি কারণে ভোট দিতে পারে, যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য খাত সবচেয়ে উপেক্ষিত খাত
হচ্ছে স্বাস্থ্য খাত, এবং মানসিক স্বাস্থ্য খাত সেক্ষেত্রে আরও বেশি উপেক্ষিত। আর মানসিক স্বাস্থ্য খাত নিয়ে কাজ করার জন্য মাইন্ডর নামে একটি ওয়েব অ্যাপ নিয়ে আমি এসেছি। এটা নিয়ে আমি অনেকদিন যাবত কাজ করছি এবং এটার কাজ চলছে, ধারাবাহিকভাবে কাজ চলছে। এখানে ফ্রি কনসালটেন্সির ব্যবস্থা করা আছে, এখানে যে কোনো ধরনের প্রশ্ন করলে তার সমাধান দেওয়া আছে। ইনফ্যাক্ট এখানে কিছু রেজিস্টার্ড সাইকোলজিস্ট আছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, যাদের থেকে স্টুডেন্টরা সেবা পাবে, এবং এটা পুরোপুরি বিনামূল্যে, ফ্রিতে। এবং এই জিনিসটার ফাউন্ডার হচ্ছি আমি। তাছাড়া আমরা যদি দেখি আমাদের খাবারের মান আসলে ওই যে আপনি যে ডালের কথা বললেন বা অন্যান্য যে কথাগুলো বললেন, আমাদের খাবারের মানে প্রায় 4000 টক্সিক এলিমেন্টস পাওয়া গিয়েছে একটা প্রতিবেদন অনুসারে। তো এই সমস্ত জায়গাতে আমি আসলে কাজ করতে চাই। আপনাদের জ্ঞাতার্থে আরেকটি তথ্য জানাতে চাই, এই জুলাই আমরা আপনার এই তথ্য শুনবো, আমরা অবশ্যই আপনাদেরকে আবার আমরা আপনাদের কাছে ফিরবো। দর্শক, এই পর্যায়ে শিক্ষাঙ্গনের ভোটের লড়াই অনুষ্ঠানে আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয় আসন্ন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছিলাম স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদকদের সাথে। আমরা মিনহাজ আপনার কাছে আসতে চাই। আপনি বলেছেন যে 5 আগস্টের আগে পরে আপনি সাধারণ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কাজ করেছেন, আমরা সেটা শুনছিলাম। আমরা একটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে জানতে চাই আপনার কাছে, বিভিন্ন কাজ করেছেন আমরা সেটা শুনছিলাম। আমরা একটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে জানতে চাই আপনার কাছে যে 2019 সালে একটা ডামি নির্বাচন হয়েছে, ডাকসুতে যে নির্বাচনটা হয়েছে, কারণ সেখানে ডামি লাইন তৈরি করে শিক্ষার্থীদের ভোট ক্ষেত্রে মানে ভোটদানে বিরত রাখা হয়েছে। এবারের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা বলে আপনি মনে করছেন? 2019-এ ডাকসু ইলেকশন আমি পেয়েছিলাম, আমার যেহেতু 16-17 সেশন, এখন এমফিল করছি, যেখানে আমরা দেখেছি যে হচ্ছে লাইন দাঁড়িয়ে আছি কিন্তু লাইন কোনোভাবে শেষ হচ্ছে না, আবার ভোট কাস্ট হয়ে যাচ্ছে। ইভেন আগের রাতেই ভোট কাস্ট হয়ে যাওয়ারও এরকম অনেকগুলো তথ্য আমরা পেয়েছিলাম। বিশেষ করে কুইত মৈত্রী হলে আমরা দেখেছি আমাদের বোনেরা ব্যালট ভর্তি ভোট বাক্স সেখান থেকে সংগ্রহ করেছেন। তো এরকম অনেকগুলো যেই ডামি ইলেকশন, ন্যাশনাল ইলেকশন, এগুলোর মধ্য দিয়ে আমরা এসেছি। বাট জুলাই পরবর্তী সময়ে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রশাসন চেষ্টা করছে সুষ্ঠুভাবে করার, অনেকগুলো চেঞ্জ আনা হয়েছে, ভোট কেন্দ্রগুলোকে পরিবর্তন করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা মনে করছি যে ডাকসুকে যারা বানচাল করার চেষ্টা করেছেন, হাইকোর্টে পর্যন্ত গিয়েছেন, ইভেন শুরু থেকে তারা ডাকসু চাননি, এটাকেই এখনো পর্যন্ত এই ষড়যন্ত্র আসলে কোন পর্যন্ত গিয়ে ঠেকে। এছাড়া বাকি যারা আছে, যতগুলো প্যানেল আছে, সবার মধ্যে একটা সহাবস্থান আছে এখনো পর্যন্ত। এটা ছাড়া যে তারা যদি এই ষড়যন্ত্র বন্ধ না করে, অন্য বড় কোনো চ্যালেঞ্জ এখনো পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে নাই। মিরাজ, আপনাকে ধন্যবাদ। আমরা রাকিব আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে ভোট কেন্দ্র 8টি, ভোটার প্রায় 40,000, অর্থাৎ প্রতি কেন্দ্রে প্রায় 5,000 ভোটার। এই অল্প সময়ের মধ্যে অল্প ভোট কেন্দ্র দিয়ে কি ভালো নির্বাচন করা সম্ভব, কি মনে হয় আপনার? দেখেন, এখানে ভোট কেন্দ্র মাত্র 8টি, প্রথমে ছিল 6টি, পরবর্তীতে 8টি করা হয়েছে। তো ভোট কেন্দ্র 8টিও যথেষ্ট নয়, আমরা এই বিষয়ে কথা বলেছি। তাছাড়া আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলেছিলাম যে প্রত্যেকের নামের সাথে যদি একটি আপডেটেড ছবি সংযুক্ত করা হয় আর কি, কারণ নাম নিয়ে আসলে সবাইকে নাই চিনতে পারে। তো ডাকসুতে আমরা যেরকম স্মার্ট একটা ইলেকশন দেখতে চেয়েছিলাম, সেটা কিন্তু আমরা এই অল্প সময় এবং কম ভোট কেন্দ্র, এটার কারণে আমরা পাচ্ছি না। স্মার্ট কোনো ছবি, মানে যার আপডেটেড কোনো ছবি, সেই ছবি নাই, এই ধরনের যে বিষয়গুলা, এগুলার কারণে আমরা যেরকমটা প্রত্যাশা রেখেছিলাম সেই প্রত্যাশা আমরা পাচ্ছি না। এক্ষেত্রে ভোট কেন্দ্র অবশ্যই আরও বৃদ্ধি করা দরকার ছিল। আপনাকে ধন্যবাদ। আমরা আসতে চাই হচ্ছে সৃষ্টি আপনার কাছে, সেটি হচ্ছে যে উনি ভোট কেন্দ্রে বলছিলেন যে ভোট কেন্দ্র অনেক কম, শিক্ষার্থীদের বড় একটা অংশ হচ্ছে ক্যাম্পাসের বাইরে থাকে। আসলে ভোটের ফলাফল তারা যদি ভোট কেন্দ্রে আসে হচ্ছে তারা ভোটের ফলাফল অনেকটা চেঞ্জ করে দেবে। সেই ক্ষেত্রে আপনি প্রার্থী হিসাবে যারা হচ্ছে বাইরে আছে তাদেরকে নিয়ে আসার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করা উচিত বলে আপনি মনে করেন? প্রথম কথা, আসলে প্রথম থেকেই আসলে ভোট কেন্দ্র বাড়ানোর কথা বলা হচ্ছে, এখন একটু বাড়িয়েছে, তাও আমার কাছে মনে হয় না পর্যাপ্ত। তো এটার পিছনে আসলে বিভিন্ন কারণ থাকতে পারে, সেদিকে না যায়। আর হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে আসার জন্য আমরা প্রত্যেক জায়গায় হচ্ছে বলছি যে আপনারা যাকেই ভোট দেন, ভোট দেওয়ার জন্য অ্যাটলিস্ট আসেন। আর আমাদের ভার্সিটির যে বাস আছে সেগুলো হচ্ছে অনেকগুলো ট্রিপ দেওয়ার ব্যবস্থা করা হবে। আর তার থেকে বড় কথা, বাসে হচ্ছে অনাবাসিকরা আসবেন, কিন্তু একটা মানে ভোট কেন্দ্রে যদি অনেকক্ষণ সময় লাগে তখন কিন্তু যে সাধারণ শিক্ষার্থীরা আসবে না, কারণ 2-3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু কেউ ভোট দিতে চাবে না। ঠিক তখনই হচ্ছে কি যে দলীয় স্বার্থগুলো আছে ওগুলোই আসলে ফুলফিল হবে। তো আমার কাছে মনে হয় এটাকে আরো একটু ইজিলি করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত। আমরা আনোয়ার আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে রানিং যারা শিক্ষার্থী, বিশেষ করে প্রথম বছর যারা শিক্ষার্থী, তাদের
একটা অংশ হলে থাকে না, ইভেন মাস্টার্সে পড়ে তাদেরও একটা অংশ হলে থাকে না। এই যে হলে যারা থাকে না, তারা আসলেও যারা প্রার্থী যদি নির্বাচিত হয় তাদের জন্য আসলে প্রার্থীদের কি করার আছে যারা হলে থাকে না? দেখেন, প্রার্থীদের জন্য এটা আসলে প্রত্যেকটা প্রার্থীর জায়গা থেকে, যারা হলে থাকে তাদের জন্য শুধুমাত্র যে সে প্রার্থী, বিষয়টা কিন্তু এরকম নয়। যারা হলের বাইরে আছে, যারা হলে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী ছেলে মেয়ে সহ, আপনি যখন নির্বাচিত হবেন আপনি অবশ্যই হলের বাইরে যারা থাকে তাদের জন্য কাজ করবেন, হলের ভিতরে যারা থাকে তাদের জন্য কাজ করবেন। এই ম্যান্ডেট নিয়ে আপনি প্রার্থী হচ্ছেন। এখন হলের বাইরে যারা থাকে তাদের জন্য অবশ্যই আমাদের জায়গা থেকে এমন কিছু করতে হবে যেগুলো আমাদের তাদের জন্য ভালো হয়, তাদের কাজে আসে। এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। প্রত্যেকটা প্রার্থীরই উচিত সেই জায়গাগুলো দেখা, যেহেতু আমরা সকলের ভোটেই নির্বাচিত হব। আপনাকে ধন্যবাদ। মাইশা, আমরা আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে অনেক বড় বড় প্যানেল নিয়ে অনেকে নির্বাচন করছে, আপনি সমন্বিত শিক্ষার্থী সংসদের প্যানেল থেকে নির্বাচন করছেন। আপনি বা আপনার এই প্যানেলের চমক কি, যেটার কারণে আপনাদেরকে মানুষ মনে রাখবে? আমি মেহিন আফরোজ মাইশা, আমি সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচন করছি, যেখানে বিপি হচ্ছেন জামিলউদ্দিন খালিদ ভাই, জিএস হচ্ছে মাহিন সরকার এবং এজিএস হচ্ছে ফাতিহা শারমিন নাইনি। আমি আসলে আমার প্যানেলকে কোনো ফোকাস যে প্যানেলগুলো রয়েছে সেগুলোর প্রতি কোনো আকর্ষণ না রেখে আমি একটা স্বতন্ত্র প্যানেলের প্রতি মনোযোগ দিয়েছি। কারণ ক্ষেত্রে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এখানে এই ডাকসু করছি, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য। সেখানে আমি কোনো প্যানেলকে গুরুত্ব দেইনি। আমার প্রধান গুরুত্বই হচ্ছে এই শিক্ষার্থী। আমি এমনভাবে শিক্ষার্থীর জন্য কাজ করে যাব যেখানে আমার কোনো বহিরাগত যে রাজনৈতিক যে প্রভাবটা সেটা কখনো থাকবে না। সেক্ষেত্রে আমি আমার প্যানেলে যারাই রয়েছেন তারা সবাই স্বচ্ছ একটা এবং ক্লিয়ার একটা ইমেজ রাখেন। তো এই জন্য আমি এই প্যানেলের সাথে কাজ করছি এবং এই প্যানেলে আমি অংশ নিয়েছি। আর আমার প্যানেলের চমক হচ্ছে, আমার প্যানেল আজকে থেকে নয়, আমরা সবাই স্বতন্ত্র। আমরা সবাই আমাদের 28টা পদপ্রার্থী, 28 জনের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, বিভিন্ন ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমাদের প্রধানই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অধিকার হচ্ছে প্রধান, তাই আমাদের স্লোগান হচ্ছে ডিউ ফার্স্ট। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আসতে চাই নিঝুম আপনার কাছে, সেটি হচ্ছে আপনি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে নির্বাচন করছেন, যার এক একজন প্রার্থী তাদের ধামাকা বিষয়গুলো তুলে ধরছে। ব্যক্তি হিসাবে আপনার কি করার আছে যে আমার এই দিকটা সবচেয়ে ভালো, যেটার জন্য আমি কাজ করলে সাধারণ শিক্ষার্থীরা আপনার কাছ থেকে উপকৃত হবে? আচ্ছা, প্রথমত আমি এটা বলতে চাই যে আমি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য থেকে নির্বাচন করছি, যেখানে আমার কোনো ধরনের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। আমি ডাকসুতে নির্বাচিত হতে পারলে শিক্ষার্থীদের জন্য কাজ করব এবং শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ চাই বলেই আমি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করতে চাচ্ছি, যেখানে কোনো রাজনৈতিক দলের কোনো চাপে বা তাদের কোনো পারপাস সার্ভ করার জন্য আমাকে কাজ করতে হবে না। শিক্ষার্থীরা যদি মনে করে তাদের জন্য একজন অরাজনৈতিক ব্যক্তিকে তারা নির্বাচিত করতে চায়, সেক্ষেত্রে আমি তাদের জন্য একটা ভালো অপশন হতে পারি। এছাড়াও আমি যেটা বলবো, আমি ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে পরিবেশ স্বাস্থ্য নিয়ে কাজ করছি এবং আমি আমার সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে ক্যাম্পাসের পরিবেশটাকে শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব করে এবং তাদের স্বাস্থ্য সুনিশ্চিত করার জন্য কাজ করব। সেক্ষেত্রে তারা আমাকে তাদের বিবেচনায় রাখতে পারে এবং আমি যে কাজ করব শুধুমাত্র সেই প্রতিশ্রুতি দিচ্ছি না, আমি ইতিমধ্যে আপনারা যদি বলেন 5 আগস্ট থেকে এই পর্যন্ত বা তার আগে আমি বিশ্ববিদ্যালয়ে আসার প্রথম দিন থেকে বা প্রথম 1 মাসের মধ্যেই আমি আমার কার্যকলাপ শিক্ষার্থীদের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তখন ডাকসু হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, এই ধরনের কোনো প্ল্যাটফর্ম হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আগে থেকেই সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করছেন, সেটি আপনি আপনার কাজ হিসেবে দেখাতে যাচ্ছেন। দর্শক, অনেক আলোচনা এবং অনেক বলার তাদের, আমরা কিন্তু পুরোপুরি শুনতে পারলাম না। আমরা আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। দিন শেষে সবারই একটি কথা, একটি ভালো নির্বাচন হোক এবং সেই নির্বাচনে প্রার্থীরা তাদের উপযুক্ত প্রার্থীকে তাদের ক্যান্ডিডেট হিসেবে পাবেন, তাদের নেতা হিসেবে পাবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী দিনে একটি সুন্দর ক্যাম্পাস হিসেবে গড়ে উঠবে, এমন প্রত্যাশাই শেষ করছি আজকের আমাদের এই অনুষ্ঠান। আগামীকাল ঠিক এক সময় এই জায়গায় আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।